অবশেষে সত্যি হলো সংশয় নয় ভয়, কথাটা আসলে মিলে গেল রংপুর রাইডার্সের জন্য। প্রথম ৮ ম্যাচে ৮টাই জিতে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, যাদের কাছে আসলে পাত্তা পায়নি হেভিওয়েট টিম ফরচুন বরিশাল, খুলনা টাইগার সহ অন্যান্য সব দল, তারা হারলো দুর্বার রাজশাহীর বিপক্ষে, যে রাজশাহীকে নিয়ে মাঠ এবং মাঠের বাইরে প্রচুর সমালোচনা হচ্ছে। ১৭১ রানের টার্গেট, যে টার্গেটটা আসলে রংপুরের যেই ডেপথ ব্যাটিং লাইন আপের, সে ডেপথ অনুযায়ী কিন্তু আসলে চেস করা অসম্ভব কিছুই ছিল না। তবে কেন হলো না এই চেসটা, কেন ৯-৯ হয়নি, তা নিয়ে অ্যানালিসিস করব আমি, জিশান আহমেদ। প্রথমে একটু পাওয়ার প্লেটা নিয়ে কথা বলা যাক। আপনারা দেখবেন যে দুর্বার রাজশাহী তুলনামূলক কম শক্তিশালী দল হওয়ার পরেও পাওয়ার প্লেটা তারা কিন্তু পারফেক্ট এক্সিকিউশন করেছে। তারা পাওয়ার প্লেতে 61 রান করেছে, উইকেট হারিয়েছে মাত্র একটা। অন দ্য আদার হ্যান্ড রংপুর রাইডার্স, যাদের ব্যাটিং লাইন আপ এত স্ট্রং, তারা কিন্তু এদিন পাওয়ার প্লেতে ৩টা উইকেট হারিয়েছে। কোথায় পাওয়ার প্লেতে ১ উইকেট আর কোথায় পাওয়ার প্লেতে ৩ উইকেট, এই একটা জায়গায় কিন্তু ব্যবধানটা স্পষ্ট। দ্বিতীয় ব্যবধানটা একটু দেখুন, রংপুর রাইডার্স ৩০-৩২ রানের মধ্যেই পাওয়ার প্লেতে শেষ, অথচ দুর্বার রাজশাহী 60+ রান করেছে। তাদের প্রায় 1.9 গুণ বেশি রান তারা পাওয়ার প্লেতে করতে পেরেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যে পাওয়ার প্লেকে পারফেক্টলি এক্সিকিউশন না করা। আপনি দেখেন ২৪ রানে হেরেছে রংপুর রাইডার্স। পাওয়ার প্লেতে যদি ওই ১৬ রান কিংবা ২০ রানও থাকতো, তাহলে শেষ দিকে রংপুরের যেই ব্যাটিং লাইন আপ কিংবা তাদের লোয়ার মিডল অর্ডারটা যতটা স্ট্রং, সেই স্ট্রং একটা ব্যাটিং অর্ডারের জন্য ওই রানটা খুব একটা কঠিন কিছু ছিল না। দ্বিতীয় কারণ বলতে হয় মাঝের ফেজে যারা কন্টিনিউয়াস পারফর্ম করছেন, তারা পারফর্ম না করা। আমরা জানি যে রংপুর রাইডার্সের ব্যাটিং ইউনিট বলতেই কিন্তু খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ এবং নুরুল হাসান সোহানের ব্যাটিং থাকে, সাথে সাইফ হাসান কিন্তু শুরু থেকেই টপ অর্ডারে একটা ভালো শুরু এনে দেয়। এদিন কিন্তু এই জিনিসটা হয়নি। পুরো টুর্নামেন্টের এখন অবধি আজকের ম্যাচের আগে যে ৮ ম্যাচ খেলেছে রাইডার্সরা, সেই ম্যাচগুলোতে আমরা দেখেছি যে টপ অর্ডারে সাইফ হাসান ছিলেন, প্রতিদিন পারফর্ম করেছেন তিনি। ২০, ২৫, ৩০, কয়েক ম্যাচে 50 করেছেন তিনি, কয়েক ম্যাচে দ্রুত আসলে 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। টপ অর্ডারে কিন্তু এদিন সাইফ হাসানের ব্যাটটা হাসিনি, একটু চাপে পড়ে যায় রংপুর রাইডার্স। মিডল অর্ডারে ইফতেখার আহমেদ এদিন আসলে গোল্ডেন ডাকে আসলে প্যাভিলিয়নের দিকে ফিরেছেন। ১৪ রানের বেশি করতে পারেননি খুশদিল শাহ, যিনি পুরো টুর্নামেন্টের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার। এই দুজন যখন পারফর্ম করেনি, তখন রংপুর রাইডার্সের জন্য একটু বেশি চাপের হয়ে যায়। হ্যাঁ, নুরুল হাসান সোহান 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ৪১ রান করেছেন, তবে ওইটাও কিন্তু পর্যাপ্ত ছিল না। যেটা বলছিলাম যে যারা কন্টিনিউয়াস পারফর্ম করে, এই কন্টিনিউয়াস পারফরমেন্স যারা দেখান, তাদের উপর নির্ভরশীলতার কারণেই কিন্তু এই ম্যাচটা হারতে হয়েছে। দেখবেন বোলিং লাইন আপে আমরা জানি যে শেখ মেহেদি, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন, এই তিনজনই কিন্তু বিপক্ষ দলের উইকেট নিয়ে রংপুর রাইডার্সকে সাহায্য করেন সবচেয়ে বেশি। কিন্তু এদিন কিন্তু খুব একটা দেখা যায়নি তাদের পারফর্ম করতে। হ্যাঁ, নাহিদ রানা উইকেট পেয়েছেন, সাইফুদ্দিন উইকেট পেয়েছেন, তবে যে পাওয়ার প্লেতে যে গ্রিপটা সবসময় থাকে রাইডার্সদের, সেই গ্রিপটা কিন্তু এদিন দেখা যায়নি। আরেকটা জিনিস দেখবেন, ব্যাটিং অর্ডারে যে বলছিলাম যে সাইফ হাসান, ইফতেখার আহমেদ, নুরুল হাসান সোহান এবং খুশদিল শাহ, এই ৭-৮ জন প্লেয়ারদের মধ্যে ৫ জন পারফর্ম করবে, এমনটা হয়তো বা পুরো স্কোয়াড ভাবে, পুরো রাইডার্স ফ্যামিলি হয়তো বা এটি ভাবে যে এই কয়জন কন্টিনিউয়াস পারফর্ম করবে। কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা প্লেয়ারের উপর ডিপেন্ড থাকলে ওই দলের আসলে কি হতে পারে, সেটা কিন্তু আজকের ম্যাচে দেখলাম। আরও একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে গেম অ্যাওয়ারনেস। আপনি দেখবেন পাওয়ার প্লেতে যখন ৩টা উইকেট পড়ে গেছে, তখন কিন্তু পার্টনারশিপ বিল্ড আপ করার খুব দরকার। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই, সেই সেকেন্ড ম্যাচ যেটাতে আসলে লাস্ট ওভারে ২৬ রান দরকার ছিল, নুরুল হাসান একাই ৩০ রান নিয়েছেন। ওই ম্যাচ কিন্তু 200+ স্কোর বোর্ডে ছিল, তাহলে সেটা কিভাবে চেজ হলো? মিডল অর্ডারে এবং মিডল ওভারে আমরা দেখলাম যে ব্যাটসম্যানরা কিন্তু তখন 140 স্ট্রাইক রেট বা 130 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, পার্টনারশিপ বিল্ড আপ করছিলেন। রাইডার্সরা কিন্তু দুর্বার রাজশাহীর বিপক্ষে কোনো পার্টনারশিপ গড়তে পারেনি। হ্যাঁ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে শেষের দিকে কিছু একটা করেছেন, কিন্তু পার্টনারশিপটা তুলে ধরতে পারেননি। আর একটা বিষয়, অবশ্যই টিম ম্যানেজমেন্ট এই প্ল্যান করি প্লেয়ারদেরকে আসলে মাঠে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন যে যারা স্ট্রাইক বোলার কিংবা মেইন বোলার, তাদেরকে তুলনামূলক কম ফেস করা। আমরা দেখলাম যে তাসকিন আহমেদ প্রথম দিকে উইকেট নেওয়ার পর শেষের দিকে তার ওভারগুলোকে সমীহ করে দেখা হয়েছে, এই জায়গাটাও কিন্তু ঠিক। তবে আপনি কিন্তু কোনো একটা সুযোগ যখন আপনার কাছে আসবে, আপনি চাইবেন সেই সুযোগকে কাজে লাগাতে। রায়ান বার্ল, যিনি আসলে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এটা আসলে একদম অসম্ভব বিষয়, যিনি ব্যাটিংয়ে গোল্ডেন ডাক হওয়ার পরেও বোলিংয়ে 4 উইকেট পেরেছেন। রাইডার্সদের অন্যতম একটা ভুল ছিল তাকে চার্জ না করা। হ্যাঁ, চার্জ করতে গিয়ে তারা আউট হয়েছেন,
তবে পারফেক্ট এক্সিকিউশন কিন্তু ছিল না। আমরা জানি স্পিনে খুশদিল শাহ খুব ভালো করেন, নুর হোসেন সোহান ভালো করেন, মোহাম্মদ সাইফুদ্দিন এবং বিশেষ করে বলতে শেখ মেহেদী, তিনি কিন্তু ফাস্ট বোলারদের বিপক্ষে অত ভালো খেলেন না। আপনারা জানেন যে বিপিএল বলি কিংবা ন্যাশনাল টিম বলি, তিনি কিন্তু স্পিনারদের খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। সেক্ষেত্রে রায়ান বার্লের উপর চার্জ করাটা কিন্তু একদম যৌক্তিক ছিল। তবে কেন তাদের পারফেক্ট এক্সিকিউশন হয়নি, এর কারণ আগের ওভারগুলোতে তারা রানের যে একটা চাপ, সেই চাপ রয়ে গেছে। আপনি যখন অপর প্রান্তে ব্যাটিং করবেন আর এই প্রান্তের ব্যাটসম্যান যখন আপনার ওভারে মাত্র 2 থেকে 3 রান দিবে এবং আপনার রিকোয়ার্ড 12 কিংবা 13 কাছাকাছি, তখন পরের ওভারে আপনাকে চার্জ করতে হবে, বোলারও কিন্তু আপনাকে ওই অনুযায়ী বোলিং করবেন। এই যে রায়ান বার্লকে পারফেক্টলি কাজে লাগাতে না পারা নিজের দলের জন্য, এটাও রংপুর রাইডার্সের হারের অন্যতম একটা কারণ। তো সব মিলিয়ে রাইডার্সরা আসলে প্রথম ম্যাচ হেরেছে ফরচুন বরিশালের বিপক্ষে, তাদের হারার কথা ছিল, অনেকেই ভেবেছিলেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ফরচুন বরিশাল অনেক স্ট্রং একটা দল, তাদের বিপক্ষে হয়তো বা সেকেন্ড লেগে তারা হারবেন, বাট 2 লেগে কিন্তু তারা হারিয়েছেন এবং প্রথম 8 ম্যাচে তাদের কাছে পাত্তা পায়নি কোনো দল। আরও একটা বিষয় কিন্তু বলতে হয়, টসের বিষয়টা। আপনি দেখবেন দুর্বার কিন্তু রাইডার্সদের হারিয়ে 4টা জয় নিয়ে টেবিলে 4-এ আছেন। এই দলটা ছিল টেবিলের 6ষ্ঠ দল হিসেবে। তারা যে আগের 3টা ম্যাচ জিতেছে, সেই 3টা ম্যাচেই কিন্তু তারা পরে ব্যাটিং করেছে। এই পরে ব্যাটিং করার কারণে তারা কিন্তু একটু এগিয়ে ছিল। রাইডার্সের টসে জিতে আসলে আগেই তাদেরকে ব্যাটিং পাঠানোটা খুব একটা যৌক্তিক ছিল না, কারণ তারা আসলে রান ডিফেন্ড করার ক্ষেত্রে খুব ভালো এবং ইম্প্যাক্টফুল। সো টসে জিতে তারা যদি আগে ব্যাটিং নিত, তাহলে আরও একটা চান্স থাকতো যে তাদের স্কোর বোর্ড অনেক বেশি রান থাকবে। কারণ আমরা জানি যে 160+, 170+ থাকলে ওই ডিফেন্ডিং টোটালকে ডিফেন্ড করার মতো বোলার কিন্তু রাইডার্সদের আছে। তাই টস জিতে ফিল্ডিং নিয়ে আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়নি। সব মিলে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী ম্যাচের অ্যানালাইসিস এই অবধি, এবং নেক্সট ম্যাচের জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।